পাগল হয়ে গিয়েছেন আপনি। তোমাকে বইয়ের রূপে দেখে আমার সার্কিট হাউজে আগুন লেগে গেছে। এই জ্বালা শুধু আজকে রাতে মিটানো সম্ভব হবে। তো বলছিলাম, আমরা যদি এখনই প্রাইভেসি খুঁজে পেতাম তাহলে। ইরাম ভ্রু তুলে অরণ্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে চলে এলো। পেছন থেকে অরণ্যের খিলখিলে হাসির আওয়াজ ভেসে এলো। স্টেজের কাছে চলে আসতেই ইরামের চোখ পড়ল অনাকাঙ্ক্ষিত মানুষটার উপরে। সামিয়া মুন্সি। খালার বাড়িতে বেশ সংশয় নিয়েই দাওয়াত কার্ড পাঠিয়েছিল সে। ভাবেনি তিনি সত্যিই এসে পড়বেন। মিথিলার সঙ্গে কথা বলছেন সামিয়া। ইরাম এগোতেই ঘুরে তাকালেন। আপাত মস্তক পর্যবেক্ষণ করলেন নববধূকে। মাশাল্লাহ, কি মিষ্টি লাগছে আমার ইরামটাকে। খালামণি, সামিয়াকে জড়িয়ে ধরল ইরাম। কত বছর পর আজ এই মানুষটার এমন আদরের ছোঁয়া পেল হিসাবে নেই আর। সামিয়া ইরামের পিঠে পরম আদরের হাত বুলিয়ে দিলেন, কপালে চুমু খেলেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, অবশেষে তোর জীবনে সুখের দিন এসেছে। ইরাম মন ভরে গ্রহণ করলো সবটুকু আদর। মুচকি হেসে বলল, সব তোমাদের দোয়া খালামণি। তুমি আজ এসেছো, আমি কতটা খুশি হয়েছি বোঝাতে পারবো না তোমায়। আমিও রে, তোকে বধূর রূপে দেখার স্বাদ আজ আমার পূরণ হয়ে গেল। স্টেজে আসো আপু, ফ্যামিলি ফটো তুলবো। এমন সময় স্টেজ থেকে ইহানের ডাক ভেসে এলো। ইতিমধ্যে স্টেজের উপরের সোফায় বসেছে সবাই। রাহাত, মিথিলা, অরণ্য মাঝখানে। ইহান পেছনে দাঁড়িয়ে হাত তুলে ইরামকে ডাকছে। ইরাম সামিয়ার দিকে ফিরল। আসো খালামণি, ফ্যামিলি ফটো। আরে না না, ফ্যামিলি কিভাবে? আমি আসুন না খালামণি, প্লিজ, আপনি আমাদের পরিবারে তো। স্টেজ থেকে জোর গলায় বলল অরণ্য। এবার আর মানা করতে পারলেন না সামিয়া। ইরাম তাকে স্টেজে নিয়ে গেল। ইহানের সঙ্গে পেছনে দাঁড়ালেন তিনি হাসি মুখে। ইরাম অরণ্যের পাশে বসল। অত্যন্ত যত্ন নিয়ে তার চলির ওড়না লেহেঙ্গা গুছিয়ে দিল অরণ্য নিজের হাতে, যেন ছবিতে সুন্দর দেখায়। মিউজিক বাজছে গম গম করে। মেহমানের বাচ্চারা এদিক সেদিক নাচানাচি করছে। অনেকে ছবি তুলছে স্টেজের। ফটোগ্রাফার পজিশন নিয়ে দাঁড়িয়ে। এত এত লোক, এত আলোকসজ্জার মাঝে ঠোঁটে বিরাট হাসি ধরে রেখে যখন ইরাম সামনে তাকালো, তখন ভিড়ের মাঝে একটি অবয়বের উপর তার দৃষ্টি আটকে গেল। বহু দূরে মেহমানদের ভিড়ের মাঝে একদম পেছনের দিকে কালো পাঞ্জাবি পরনে এক উচ্চ সুঠাম অস্তিত্ব। জলজলে একজোড়া চোখ, ভ্রুর উপরে চকচকে সিলভার পিয়ার্সিং। বুকে দুই বাহু বেঁধে তাকিয়ে আছে স্টেজের দিকে। দৃষ্টি জুড়ে অনুভূতিহীনতা, শূন্যতা। ইরাম জমে গেল, নিষ্পলক চেয়ে রইল। ওই গভীর কালো চোখের সঙ্গে তার দৃষ্টি মিলল। অরণ্য নিজের মাঝে ইরামের একটা হাত ধরে রেখেছে। সেই হাতটা কাঁপল খানিক। অস্ফুট স্বরে আপন মনে ইরাম উচ্চারণ করল। আলাদিন। ডাকটা ওই মানুষ অব্দি পৌঁছিয়েছে কিনা ইরামের জানা নেই। চোখ ধাঁধানো ফ্ল্যাশের আলোয় চারপাশ উদ্ভাসিত হতে লাগলো বারংবার। যখন ইরামের চোখ সয়ে এলো, তখন সে দেখলো মানুষটা আর ভিড়ের মাঝে নেই, উল্টে ঘুরে হাঁটা শুরু করেছে। একটা সময় সে গেট পেরিয়ে বেরিয়ে গেল, আড়াল হয়ে গেল রাত্রির কালিগোলা আধার মাঝে। একবারও তার পেছনে ফিরে তাকালো না। অরণ্যর সঙ্গে বিয়ের প্রথম কয়েক মাস ইরামের কাটলো স্বপ্নের মতো। এক জীবনে যা যা তার কোনোদিন পাওয়া হয়ে ওঠেনি, অরণ্য সেই সব না পাওয়াদের হাজির করলো ইরামের পদতলে। নিজের আগে সবসময় সে ইরামের মুখে ভাতের লোকমা তুলে দেয়। বাইরে গেলে ঘন্টায় ঘন্টায় ফোন করে, কোথায় যাচ্ছে, কখন ফিরবে, ইরাম খেয়েছে কিনা, ঘুমোচ্ছে কিনা ইত্যাদি চিন্তায় যেন সে নিজের কাজই ঠিকঠাক মতো করতে পারে না। একবার ইরাম সিঁড়িতে পিছল খেয়েছিল বিধায় বাড়ির প্রত্যেকটা সিঁড়ি কার্পেট দিয়ে বাঁধিয়ে ফেলেছে অরণ্য। সে ইরামকে উষ্ণ ভালোবাসার চাদরে গভীরভাবে মুড়িয়ে রেখেছে যেন। পারলে স্ত্রীকে সে শুকনো মাটিতে কষ্ট করে হাঁটলেও দেবে না যেন, আজীবন কোলে কোলে রাখবে। আজ প্রথমবারের মতো অরণ্যের গাজীপুরের একটি ফ্যাক্টরিতে এসেছে ইরাম। ভীষণ উত্তেজিত সে। বুক ভর্তি উচ্ছ্বাস এবং তীব্র আনন্দের জোয়ার। কিছুক্ষণ আগে সে এমন একটি বিষয় সম্পর্কে নিশ্চিত হয়েছে যার সম্পর্ক জানলে অরণ্য আনন্দে আত্মহারা হয়ে যাবে, সে নিশ্চিত। গাড়ি থেকে সাবধানে নামলো সে। অজান্তেই একটি হাত এসে থামলো নিজের পেটের ওপর।
মোলায়েম হাসলো ইরাম, চোখে জলজল করলো তারারা। এই দেহের ভেতর যে ছোট্ট প্রাণটি বেড়ে উঠছে তার হদিশ পেলে অরণ্য কোনো ধরনের পাগলামি করবে সেটা দেখার জন্য মুখিয়ে আছে সে। এর মধ্যেই আন্দাজ করতে পারছে ইরাম অরণ্য তাকে অঘোষিত লকডাউন দিয়ে বাসায় বসিয়ে ফেলবে, পারলে নিজের অফিস ট্রেনে বাসায় নিয়ে রাখবে, এক ফোঁটা একলা ছাড়বে না ইরামকে। এখন তো শুধু সিঁড়িতে কার্পেট মুড়িয়েছে, ভবিষ্যতে গোটা বাড়ির মেঝেটাই মুড়িয়ে ফেলবে। বেডরুমে অব্দি সিসি ক্যাম লাগিয়ে রাখবে যেন কিছুতেই স্ত্রী চোখের আড়াল না হয়। এমন ভাবতে ভাবতে ইরাম মহা উৎসাহে ভেতরে ঢুকলো। কয়েকজন লোক এদিকে সেদিকে হাঁটাহাঁটি করছে। ইরামকে দেখেই একজন এগিয়ে এলো। ম্যাডাম, আপনি এখানে? মুচকি হাসলো ইরাম। অরণ্য কেবিনে? জি ম্যাডাম, স্যার তো মাত্রই সেক্রেটারির সাথে একটা মিটিংয়ের জন্য ঢুকলেন, কাউকে বিরক্ত করতে মানা করেছেন। ব্যাপার না, আমি যাচ্ছি। ইরাম নিজেই এগোলো। লোকটা তাকে 4 তলার কেবিনের ফ্লোর অব্দি পৌঁছে দিয়ে বিদায় নিল। বেশ জোরে সোরে হেঁটে এগিয়ে গেল ইরাম, তার আর তর সইছে না। কেবিনের দরজাটা স্বচ্ছ কাচের তৈরি, স্লাইড করে খোলা বন্ধ করা যায়। ইরাম কাছে গিয়ে হাত দিয়ে একটানে দরজাটা খুলে ফেললো। উৎফুল্ল কণ্ঠে বলে উঠল। অরণ্য? নিজের চোখের সামনের দৃশ্যটি দেখেও বিশ্বাস করতে বেগ পোহালো ইরাম, তার হাসিটা মুছল না। এতটাই স্তম্ভিত সে যে অসহায়ের মতন তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারল না। অরণ্যের অফিসের কেবিনের উপর চিত হয়ে শুয়ে আছে তার সেক্রেটারি। মেয়েটি অর্ধবিবশ। অরণ্য তার দুপাশে হাত রেখে টেবিলের উপর ঝুঁকে আছে, যেন ভোজে নেমেছে। মেয়েটি পা দুটো অরণ্যের কোমরের দুপাশে ঝুলছে। উভয়ে জমে গিয়েছে হঠাৎ ইরামের আগমনে। প্রসারিত দৃষ্টি মেলে তাকালো তারা সামনের দিকে। মেয়েটির মুখ চিনতে ইরামের বেগ পোহাতে হলো না। প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করে অরণ্যর সেক্রেটারি হিসেবে। মেয়েটিকে পরিচয় করিয়ে দিয়েছে অরণ্য স্বয়ং। আমার ছোটবেলার বান্ধবী, যখন আমার কেউ ছিল না তখন থেকেও আমার পাশে আছে। অরণ্যের কঠিন সময়ে পাশে ছিল বিধায় মেয়েটার প্রতি কৃতজ্ঞতা বোধ করত ইরামও। কোনোদিন দুজনের মাঝে এসে অফিসের কথাবার্তা ছাড়া খুব ব্যক্তিগত কিছু বলতে দেখেনি। বিশেষ করে বিয়ের পর থেকে সেক্রেটারিকে কাজের বাইরে কখনো আলাদা নজরে দেখেনি অরণ্য। অন্তত ইরাম এতদিন তাই জানতো, মনে প্রাণে বিশ্বাস করত। অরণ্য অত্যন্ত সুপুরুষ একজন মানুষ। সে যেভাবে ইরামকে নিজের অতি মূল্যবান সম্পদের মতন আগলে রাখে তাতে সন্দেহের কোনো অবকাশ অবধি পায়নি রমণী। উল্টে এমন কিছু মনে আসলেও সে নিজেকে নিজে ধমকাতো। অরণ্য জানলে কি কষ্ট পাবে? তাকে এভাবে অবিশ্বাস করা যায়? ইরাম যা করে এসেছে তাকে বলে অন্ধবিশ্বাস, সেটা সে ঠিক এই মুহূর্তে এসেই অনুভব করলো। ক্ষণিকের জন্য পায়ের জোর হারিয়ে ফেললো ইরাম। দরজা আঁকড়ে ধরার প্রয়োজন হলো তার নিজের পতন ঠেকাতে। সেক্রেটারি মেয়েটা টেবিল থেকে উঠে পড়তে চাইল। শিট, ডক্টর চাপ দিয়েছিলাম, তারপর বোধহয় ঠিকমতো চাপা করিনি। হুশ, রিল্যাক্স, আমার এখনো শেষ হয়নি। অরণ্যের কণ্ঠটা অচেনা শোনালো, ভীষণ রকমের অচেনা। ইরাম বিশ্বাস করতে পারল না নিজের কানকে। যেন তার অরণ্য নয়, ভিন্ন কেউ কথা বলছে এই খোলসের ভেতর থেকে। নিজের অর্ধাঙ্গিনী সেখানে উপস্থিত দেখেও অরণ্য বিন্দুমাত্র পিছিয়ে এলো না, বরং সেক্রেটারি মেয়েটার পা দুটো শক্তভাবে আঁকড়ে ধরে নিজের কোমরে পেঁচিয়ে কাছে টেনে নিল। মেয়েটা গুঙিয়ে উঠল, শব্দহীন হাসলো অরণ্য। এসে যখন পড়েছে, she can just a good husband first. মেয়েটার চিৎকারে ভরে উঠল গোটা কেবিন। ইরাম অবিশ্বাস্য নয়নে অত্যন্ত বিভীষিকাময় দৃশ্যটির দিকে চেয়ে রইল। অসহায়ের মতন দেখলো কি ভয়ানক ভাবে টেবিলটা কাঁপছে। অরণ্যের ঠোঁটের পৈশাচিক হাসি, মেয়েটির গোঙানি তাকে ক্ষতবিক্ষত করে ফেললো। দাঁড়ালো না ইরাম, একটা শব্দ অবধি উচ্চারণ করলো না। উল্টে ঘুরে কাঁপা কাঁপা পায়ে কিছু দূর এগোলো, তারপরই ছুট লাগালো। জোরে জোরে আরো জোরে দৌড়তে লাগলো সে, যতক্ষণ না তার বুকটা ভেঙে খান খান হয়ে গেল। আজ 5 দিন হয়েছে ইরাম বাপের বাড়ি চলে এসেছে। বাপের বাড়ি তো আর নেই, ভাইয়ের বাড়ি। বাড়ির চিন্তায় তাই আজ শুকনো হয়ে গিয়েছে ভাইয়ের বউ মিথিলা। এত কষ্টে যাকে শেষমেশ বিদায় করা গিয়েছিল সে আবার ঘাড়ে চেপে বসতে চাচ্ছে। আগে তো তাও চাকরি করত, সংসারে টাকা দিত, বিয়ের পর তো সেটাও নেই। ঠিকই তো, সংসারে মনোযোগী হয়েছিল,
তাহলে কি এমন হলো যে হুট করে সব ছেড়ে ছুড়ে এসে হাজির হলো? চিন্তায় রাহাতেরও মাথায় হাত, কিছুতেই ভেবে পাচ্ছে না কি হয়েছে। ইরাম কিছু বলছে না, খাবার দিলে খাচ্ছে না, সারাদিন শুধু নিজের পুরাতন রুম লক করে বসে থাকে। গতকাল মিথিলা জোর করে খাবার খাওয়াতে গিয়ে দেখে বাথরুমে শাওয়ারের নিচে বসে আছে। কত ঘন্টা কে জানে, পুরো শরীর শীতল হয়েছিল। পরে ভাইরা মিলে ধরাধরি করে বিছানায় এনে গরম তেল মালিশ করে কোনো মতে ঠিকঠাক করেছে। আজকেও অরণ্যের বাড়ি থেকে ঘুরে এসেছে সে। দারোয়ান জানিয়েছে ইরাম চলে আসার পর অরণ্যও নাকি তার বাড়িতে ফেরেনি। কোথায় আছে কেউ জানে না, ফোনটাও বন্ধ। রাহাত পড়েছে এক মহা বিপাকে। বেশ ভালোই চল হয়েছে মনে হয়। অবশেষে মন্তব্য করলো মিথিলা। স্বামীকে চা পরিবেশন করলো। রাহাত তাই তো দেখছি দুলাভাই তো এত শক্ত হওয়ার মানুষ না আপু, বলতে সে তো রীতিমতো অজ্ঞান, অথচ আজ এতদিন আপুর এখানে একবারও খোঁজ নিতে আসলো না। মামলাটা ভালোই সিরিয়াস। চাই চুমুক দিল। মিথিলা একটি দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসে পড়ল। একেই বলে কপালে নাম কপাল। তাও যা একটু সুখ আপুর কপালে লেখা হয়েছিল, তা ওনার কপালে সইল না। এত বড় ঘর, এত ফল অবস্থা, এত ফল স্বামী, সব ছেলে পাগলের মতো চলে এসেছে এখানে। বলি সংসারে ছোটখাটো ঝামেলা একটু হবেই। তোমার আমার কত হয়েছে, আমি কি কোথায় কোথায় বাপের বাড়ি গিয়ে হাজির হয়েছি। দুলোভাইয়েরও তো আত্মসম্মান আছে, এভাবে না জানিয়ে চলে এসেছে। পুরুষ মানুষ রাখা হচ্ছে স্বাভাবিক। আপু তো মুখেই খুলছে না, কি হয়েছে না বুঝলে সমাধান করব কিভাবে? বিয়ের কয়েক মাস যেতে না যেতেই আবার এখানে হাজির। সমাজে অলরেডি কথা শুরু হয়ে গেছে। আপাতত সবাই বেড়াতে এসেছে বলে তুমি রেখেছি, কত কাল রাখবে? আপুকে বোঝাও তুমি। ভাইয়া এমন সময় দুইতলা থেকে ইহানের আত্মচিৎকার ভেসে এলো। উভয়ে ঝট করে ফিরে তাকালো। সিঁড়ির উপর থেকে কাঁদতে কাঁদতে চিৎকার দিয়ে ইহান জানালো। আপুর গা থেকে রক্ত ঝরছে। এক মুহূর্ত বসে থাকতে পারল না কেউ আর। দৌড়ে ইরামের রুমে গেল। সামনের দৃশ্য দেখে না চাইতেও রাহাত এবং মিথিলা জমে গেল। এমন ভয়াল দৃশ্য। ইরাম বিছানার উপরে ছটফট করছে। মলিন চাদর টকটকে লাল তরলে ভেজা, রক্তাভ তরল চাদর ছুঁয়ে মেঝেতে পড়ছে। আর কেউ না বুঝলেও মিথিলা ঠিকই বুঝলো সে মেয়ে। সে জানে ইরামের সাথে কি হচ্ছে। হাসপাতাল চলতি, আপু পেটে বাচ্চা। মা, মধুর ডাকটা আর শোনা হলো না ইরামের। একদিনের জন্য হলেও যে আশার স্বপ্ন সে মনে ছিল, তিলে তিলে একটা প্রাণকে গড়ে তোলার যে বাসনা তার বুকে লালিত হয়েছিল, যে স্বপ্নের ভবিষ্যতের আশায় শত কল্পনা বোনা হয়েছিল, সেই প্রাণ যেমন নীরবে এসেছিল তেমন নীরবেই চলেও গেল। ইরামকে শূন্য করে দিয়ে তার গর্ভের ভ্রূণ এক পরিপূর্ণ প্রাণের স্বীকৃতি লাভের আগেই বিদায় নিল লম্পট এক দুনিয়া থেকে। একদিক থেকে ইরাম তৃপ্ত, এই কলুষিত দুনিয়া একটি সুস্থ প্রাণ লাভ করার অধিকার রাখে না। হাসপাতালের বিছানায় চুপটি করে বসে আছে ইরাম। কোনো নড়চড় নেই, একদম পাথরের মূর্তি। এক সময়কার উজ্জ্বল মুখটা ফিকে হয়ে এসেছে, রুক্ষ হয়ে উঠেছে ত্বক যত্নের অভাবে। চোখের নিচে গাঢ় কালি, একটা হাত পেটের উপর। আজকাল সে এভাবেই বসে থাকে, এভাবেই ঘুমিয়ে পড়ে, এভাবেই অনুভব করে শূন্যতাকে। হাসে না, কাঁদে না, কোনো অনুভূতিই তার হয় না। চোখ জোড়া শুধু পাথরের বলের মতন একদিকে উদাসীন চেয়ে থাকে। ইরাম জানে না কত সময় পেরিয়েছে, কতদিন ধরে সে হাসপাতালে আছে। তার সাথে কে কি কথা বলেছে, কে কি করেছে আর জানতে ইচ্ছেও হয় না। ঘন্টার পর ঘন্টা কেটে যায়। ইরামের কানে একটা মৃদু শব্দ গেল, দরজা খোলার আওয়াজ। তাকানোর প্রয়োজন বোধ করল না ইরাম। সে ইতিমধ্যেই জানে নার্স আসেনি, না কোনো ডাক্তার। রাহাত, মিথিলা, ইহান ও পরিবারের কেউই নয়। এসেছে ওই লোকটা। তার গায়ের গন্ধ ইরামের খুব চেনা। হাজার মাইল দূর থেকেও বুঝি টের পায়। তার স্বপ্নের ধারক, তার ভাগ্যের শিল্পী এসেছে অরণ্য। সুস্থির নিটল, সুদর্শন চেহারায় মলিনতার অভাব, উল্টে জেল্লাদার হয়েছে ভীষণভাবে। ইরাম না তাকিয়েও বুঝতে পারে ওই অস্তিত্বের প্রতিটি পরিবর্তন তার শরীর অনুভব করার অদ্ভুত একটা ক্ষমতা লাভ করেছে। অরণ্য ধীর পায়ে এগিয়ে এলো, ইরামের বিছানার কাছে দাঁড়ালো। ফিরেও দেখলো না রমণী।
আগের মতোই চোখজোড়া কটরাগত নিক্ষিপ্ত শূন্যের পানে। অরণ্য ফর্মাল প্যান্টের পকেটে দুহাতে রেখে এক নাগারে ইরামকে দেখল। প্রতিটি ক্রিয়া, কিভাবে তার পেটের উপর হাতটা চেপে বসেছে সেটা এড়ালো না অরণ্যের দৃষ্টি। তার গভীর কণ্ঠ ভেসে এলো ইরামের কানে। এটা একটা জঘন্য মা হওয়ার জন্য। উঠল অরণ্যের হাত, শটান ইরামের গালে চর বসালো সে। ইরামের মাথাটা একদিকে বেঁকে গেল। তার উজ্জ্বল শ্যামলা গালে 4 আঙ্গুলের গভীর দাগ ভেসে উঠল দগদগে ঘায়ের মতন। অথচ ইরামের ব্যথা লাগলো না। গায়ের ব্যথাটা বুঝি মরে গেছে, আর অনুভূত হয় না। মনের ব্যথার যেখানে জয় জয়কার, সেখানে এই বাহ্যিক ব্যথা অতি তুচ্ছ। অরণ্য ইরামের পিছনে সরে দাঁড়ালো। ঝুঁকে এসে তার গলা আঁকড়ে ধরে সেই থাপ্পড় দেওয়া গালেই ঠোঁট ছুঁয়ে গাঢ় চুমু খেলো। অনেকটা সময় নিয়ে গভীরভাবে ইরাম নড়ল না, সরল না, বসে রইল শুধু মূর্তির মতন। গলায় চাপ লেগে তার নিঃশ্বাস আটকে আসছে, অথচ সেই ছটফটটুকুও করতে সায় দিল না শরীর। অরণ্য তার কানে ফিসফিস করলো। আর এটা একটা জঘন্য স্বামী হওয়ার জন্য। নিজের গলায় ঠান্ডা কিছু একটার অস্তিত্ব টের পেল ইরাম। মাথা ঝুঁকিয়ে তাকালো। একটি লকেট ঝুলছে তার গলায়, লাল টকটকে রুবির লকেট। অরণ্য তৎক্ষণাৎ তার পায়ের কাছে বসে পড়ল। ইরামের পা নিজের দুহাতের মুঠোয় সযত্নে তুলে সে নিগুড়ো আবেগ নিয়ে বলল, আমি তোর শুরু, আমি তোর শেষ, আমি তোর কমতি কবিতা, ছন্দ তোর একমাত্র আশ্রয়। বাড়ি চল আমার কবিতা। বিয়ের পর মেয়েদের স্বামীর সঙ্গে সবকিছু অ্যাডজাস্ট করে নিতে হয়। স্বামী বিরোধিতা রমণীর একমাত্র গতি। স্বামী বেচারা পুরুষ মানুষ, একটু আধটু এদিক সেদিক ঝুঁকবেই। বউকে তাই তাকে নিজের আঁচলে বেঁধে রাখতে হবে শক্তভাবে। সব অপরাধী স্বামীর ক্ষেত্রে ক্ষমার যোগ্য, কারণ সে না দেখলে সমাজের আর কেউই বউকে দেখবে না, আপন ভাইও না। তা সে অপরাধ যদি হয় পরকীয়াও। যদিও অরণ্যের ভাষ্য মতে সে পরকীয়া করে না, কারণ পরকীয়ার অর্থ ঘরে বউ রেখে বাইরে দ্বিতীয় কোনো রমণীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখা। কিন্তু সে তো ইরামকে ছাড়া কাউকে ভালোবাসে না। বাইরের সবাই শুধু শরীর, ভোগের শরীর, আনন্দের আধার। এক স্ত্রী বাদে অন্য কোনো রমণীকে সে কোনোদিন দ্বিতীয়বার ভোগ করেনি। তাহলে এটা পরকীয়া কিভাবে হতে পারে? ইরাম শুধু শুনে যায়, আজকাল জবাব দেওয়া আর হয়ে ওঠে না। স্বামীর সঙ্গে একটু আধটু মানিয়ে চলতে হয়, স্বামীর সাথে একটু আধটু মানিয়ে। মনে পড়ে না ইরামের আর সারাদিন সারা রাত এই বলে জপে যায় সে তোতা পাখির মতন। তাহলে হয়তো সমাজ তাকে মেনে নেবে। দেনমোহরে টাকা তুলে দেওয়া ভাইগুলোর দিকে অসহায় চোখে বুভুক্ষের মতন তাকিয়ে থাকে সে। রাহাত ঘুষ দিয়ে নাকি বড় চাকরি হয়েছে ছেলের, বাকিটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট। ইহানের ভবিষ্যতের জন্য, নিজের জন্য কেন কোনোদিন ভাবেনি ইরাম? প্রশ্ন ওঠে মাঝে মাঝে মনের ভেতর। এত অন্ধবিশ্বাস ছিল তার ভাগ্যের প্রতি। কোনোদিন কিছুই খারাপ হবে না, কিছুই না। যদি একটু স্বার্থপর হওয়া যেত, যদি পরিবারের আগে নিজের কথা ভাবা যেত, যদি সমাজের আগে নিজের ব্যাপারে ভাবা যেত, তবে কি আজ তার ভ্রূণটা পৃথিবীতে শ্বাস নিয়ে বেঁচে থাকতে পারতো? স্বামীর সঙ্গে একটু আধটু মানিয়ে চলতে হয়। ঠিক তখনই ইরামের মস্তিষ্ক দখল করে নেয় বাক্যটি। সমাজের শিক্ষা, মা বাবার শিক্ষা। ইদানিং অরণ্য ভীষণ গায়ে হাত তোলে। এটাও নাকি তার প্রগাঢ় ভালোবাসা। স্বাভাবিক মিলনে তার আর পোষায় না। ইরামের বুকে সিগারেটের ছ্যাঁকা দেওয়া তার অন্যতম প্রিয় একটি কাজ। ছ্যাঁকা দেওয়ার পর যখন গাঢ় দাগ হয়, তখন নিজের হাতে মলম লাগিয়ে দেয়। পাগলের মতন অনুভব করে মুগ্ধতা। কি প্রগাঢ়ভাবে ভালোবাসে সে স্ত্রীকে। অর্ধেক দিন প্রায় নগ্ন বিছানায় শিকল দিয়ে বেঁধে রাখে ইরামকে পশুর মতন, কারণ তার চোখে ইরাম অপসরী। তার শরীর, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের গঠন প্রতিদিন নতুন করে অরণ্যকে প্রেমে ফেলে। ইরামের শরীরে ফুটে ওঠা প্রত্যেকটা দাগ তার বুকে অধিকার বোধ জন্মায়। অতি যত্নে সে নিজের দেওয়া দাগের উপর বরফ ঘষে দেয়। এত তীব্র ভালোবাসা কেউ 1000 বছর অপেক্ষা করলেও পায় না। আর ইরামের মতো কেউ না চাইলেও পেয়ে যায়। ইরামের বাইরে যাওয়া মানা, ভাইদের সাথে যোগাযোগ করা মানা, কোনো পুরুষের দিকে তাকানো মানা, রুম থেকে বারান্দায় যাওয়া মানা। যেতে পারে যদি অরণ্যের কোলে বসে, দোলনায় দুলতে পারে যদি অরণ্যকে সাথে নেয়। অরণ্য নিত্য নতুন উপহারে স্ত্রীকে মাতিয়ে রাখে। নতুন শাড়ি, গহনা, ফুল, প্রিয় বই। ইরামের রুমে এখন ফুলের বাগান আছে।
দেওয়ালে বইয়ের লাইব্রেরি, আলমারিতে শাড়ির দোকান, লকারে গয়নার স্তূপ, অথচ অরণ্যের উপহার ফুরোয় না। ইরামকে সে এক পৃথিবীর সমান সুখ দেবে। ইরাম জানেও না কত শত রমণীর ইরামের জায়গায় থাকার স্বপ্ন বনে, অথচ তাদের জায়গা শুধু অরণ্যের বিছানা অবধিই সীমাবদ্ধ, যেখানে ইরাম রাজ করে স্বামীর অন্তর জুড়ে। এর নাম ভালোবাসা নয় কি? অরণ্য প্রতি রাতে চেষ্টা করে একটা প্রাণের বিনিময়ে আর একটা প্রাণ। মাতৃত্বের সুখ দেবে সে স্ত্রীকে। যে মাতৃত্বের স্বাদ জীবন ছিনিয়ে নিয়েছে, সেই মাতৃত্বের স্বাদ ইরামকে অরণ্য দেবে, দিয়ে ছাড়বে যে কোনো মূল্যে। তার চেষ্টার কোনো কমতি নেই। দিন দিন সেই চেষ্টা উন্মত্ত হয়। ইরামের শরীরের দাগের সংখ্যা বাড়ে। তাতে কি? ডাক্তার তো ঠিকই আসে পরদিন। স্ত্রীকে সুস্থ রাখার কম চেষ্টা অরণ্য করে না। এর নাম ভালোবাসা নয় কি? কবিতার জন্য অরণ্যের আগাগোড়া একটি ভালোবাসা। তাই তো আজ রাতে যখন গর্ভবতী ইরাম নিজের হালকা ফোলা পেট নিয়ে ফুপিয়ে ফুপিয়ে অরণ্যের কাছে আর্জি জানালো, অরণ্য, মুক্তি দিন না আমায়, মুক্তি। আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই আলাদিন। তখন অরণ্য সইতে পারল না। কিছু বুঝে ওঠার আগেই পা তুলে ইরামের বুক বরাবর কষিয়ে লাথি দিয়ে সে চিৎকার করে বলল, তালাক দিলাম তোকে আমি, তালাক। যা দেখি, বাইরে গিয়ে দেখ দুনিয়া কত কঠিন। এমন জটিল সময়ে বুকে লাথি দেবার অবশ্য মায়া হলো অরণ্যের। সঙ্গে সঙ্গে স্ত্রীকে কোলে তুলে জামা খুলে ঠিকই ওষুধ লাগিয়ে দিল। গালে অসংখ্য স্নেহের চুমু খেতে খেতে সারা রাত নিজের বুকে চেপে হাজারবার সরি বলল। অথচ সে জানলো না আজকের রাতের পর থেকে এক রমণীর হিসাব শুরু হয়ে গিয়েছে। ইরাম ভেবেছিল এই চক্র সে কোনোদিন ভেদ করতে পারবে না। অরণ্যের ছায়াতলে একটি খেলার গুটি হয়ে থেকে যাবে সে আজীবন। অরণ্যের ছায়াতলে একটি খেলার গুটি হয়ে থেকে যাবে সে আজীবন। তবুও যদি সে নিরালায় নিভৃতে একাকী বেঁচে রয় পৃথিবীর কোনো এক কোণায়, তবে অবহেলায় সই। কিন্তু ইরাম সইল না। মাতৃত্ব তাকে বরণ করার পর থেকে আর সইল না কিছুই। সন্তানকে নিয়ে সবকিছুর মাঝে আড়ালে আবডালে বাঁচবে ভেবেছিল সে। যদি অরণ্যের ছায়াই হয় তবুও, শুধু লোকটা কোনোদিন সন্তানকে কিছু না করলেই হবে। কিন্তু না, হলো না ইরামের। ইজানকে যখন প্রথমবারের বুকের মাঝে চেপে ধরলো, যখন ওই নাজুক শরীরের উষ্ণতা তার খাখা মরুভূমি হয়ে থাকা বুক শীতল পানির জোয়ারে ভাসিয়ে দিল, তখন ইরাম টলল। রমণী ইরাম, রাহাত ইহানের বোন ইরাম, সমাজের গোলাম ইরাম, অরণ্যের স্ত্রী ইরাম কোনোদিন টলেনি ঠিকই, কিন্তু মা ইরাম টলল। রীতিমতো দুঃসাহসের ডানায় চড়ে সে উড়াল দিল। ইজানকে নিয়ে প্রতিজ্ঞার মাতল জননী ইরাম। বর্তমান নার্সারি গ্লাইডারে বসে দুলছে ইরাম, চোখ জোড়া বাইরের দিকে নিবদ্ধ। সন্ধ্যা নেমেছে জগতে। বারান্দা গোলে শীতল বাতাস আসছে। খোলা গায়ে লাগতেই শরীর কেমন শিরশির করে উঠল। অনুভূতিহীন শীতল ইরাম নিজের শাড়ির আঁচলটা টেনে ঠিকঠাক করে নিল। পরম যত্নে ঢেকে ফেললো সকল কদর্যতা, ঠিক যেমন করে এতকাল সে ঢেকে এসেছে নিজের সকল না বলা কথা। আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই আলাদিন। নরম গলায় বলল ইরাম। দুলতে দুলতে বাইরের দিকে চেয়ে রইল শূন্য চোখে। তুমি আমার কল্পনার চাইতেও বেশি কিছু নিয়ে এই জীবনে পদার্পণ করেছো। আমি চাই না তোমার সঙ্গে আমার শেষটা কণ্ঠকাকীর্ণ হোক। তুমি হয়তো অনেক কিছু ডিজার্ভ করো, বিশ্বাস, ভরসা, শ্রদ্ধা, ভালোবাসা, যার কোনোটাই তোমাকে দেওয়ার সাধ্য আমার নেই। আমি তোমাকে শুরু থেকেই ব্যবহার করছি, সামনেও ব্যবহার করে যাব। যদি পারো আমার রহস্যগুলো রহস্য বানিয়েই রেখো। তুমি কাকে ভালোবাসবে, কাকে অনুভূতি দান করবে, তোমার একান্ত ব্যক্তিগত বিষয়। তবে আমি যতদিন আছি একটুখানি সম্মান দিও, ওতেই চলে যাবে আমার। ইরাম উঠে পড়তে যাচ্ছিল। এই রুমের ভেতর কেমন দম বন্ধ লাগছে তার, গলা ধরে আসছে, অথচ সে উঠতে পারল না। দৃষ্টি অন্যদিকে থাকায় এতক্ষণ যাবৎ সে কিছুই খেয়াল করেনি। হুট করে তার কানে ফোপানোর মতন শব্দ গেল। ঝট করে ঘুরে তাকালো সে। বিছানার উপর বসে আছে সাইবান। তার সুঠাম শরীরটা সামান্য কাঁপছে। মুখ দুই হাতের মাঝে গুজে রাখা, তাই দেখা যাচ্ছে না। ইরাম শুনতে পাচ্ছে শুধু কান্নার আওয়াজ। নাকি ইরামের ভ্রম? ভ্রমই মনে হলো, কারণ সেই দলা পাকানো কান্না একেবারে হুট করে মিলিয়ে গেল। এর বদলে জায়গা দখল করে নিল হাসি, অট্ট হাসি রীতিমতো। সাইবানের শরীর আরো জোরে কেঁপে কেঁপে উঠল।
দৃশ্যটা এতটা অশরীরী কেন লাগলো ইরাম জানে না, শুধু অনুভব করলো তার শির দ্বারা বেয়ে শীতল আতঙ্কের স্রোত নেমে গিয়েছে। মুখ তুলল সাইবান, তার চোখ জোড়া এমনিতেই কালো, অথচ ইরামের মনে হলো যেন ওই চোখের মাঝে সাদার আর কোনো অস্তিত্বই নেই, গোটা কালো হয়ে গিয়েছে, মার্বেলের মতন হাসছে সাইবান। তার ঠোঁটে মাখা বিস্তৃত হাসি, ঠোঁটের কোণ বেয়ে গড়িয়ে নামা হালকা লাল তরল রক্ত নাকি। স্তম্ভিত হয়ে গেল ইরাম। গিরগিটিও বুঝি এত দ্রুত রং পাল্টাই না যত দ্রুত সাইবানের চেহারা পাল্টালো। বিষণ্ণতা, বিনোদন, অতপর শুধু কালো। ঘর ঘরে একটা অমানসিক কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো গোটা রুম জুড়ে। কঠিন দুনিয়া দেখে ফেললে আর এপারে কি কাজ? প্রথমে 3.5 হাত মাটি, তারপরে জাহান্নাম দেখা হোক আজ। আজকে চাকরি থেকে বেশ দেরি করে ফিরেছে রাহাত। মেজাজ ক্ষিপ্ত হয়ে এসেছে তার এক জুনিয়রের সঙ্গে বোঝাপড়া করে এসে। মিথিলা তাকে ভাত বেড়ে দিয়েছে, টেবিলে বসে চুপচাপ খাচ্ছে সে। স্বামীর সামনে চেয়ার টেনে বসে মিথিলা জিজ্ঞেস করলো, দুলিনের কোনো ব্যবস্থা করলে? রাহাত তাতে আরো বিরক্ত হয়ে উঠল। ঠাস করে পানির গ্লাস টেবিলে রেখে বলল, আমাকে কি রোবট মনে হয়? তোমার দুদণ্ড শাস্তি দিতে পারো না? শান্তি? আমি তোমাকে শান্তি দিই না নাকি তোমার আদরের আপু? পাল্টা তেতে উঠলো মিথিলাও। আপু ডাকতেও তো লজ্জা হচ্ছে, কেমন বেশরম হলে ওভাবে সম্পদের ভাগ চাইতে পারি লুভি একটা। তুমি বেশরম না? হাত পেতে নাওনি আপুর আগের বিয়ের দিনমহরের টাকা, ওই টাকাতে আমার আজকের বড় চাকরিটা জুটেছে, আর তুমি এই বাড়িতে আয়েশ করে থাকতে পারছো, ভুলে যেও না। রাহাত খেকিয়ে উঠল, চুপ বনে গেল। কথাটা মিথ্যে নয়, ইরামের অরণ্যের সঙ্গে বিয়ে হওয়ার সময় যে উপঢৌকন এবং দেনমোহর পেয়েছিল তার সবটাই সে নিজের ভাইদের ভাগ করে দিয়েছে। রাহাত অনেক দিন ধরে বেশ বড় একটা পদের চাকরির জন্য দৌড়াদৌড়ি করছিল। আগের ছোট চাকরিতে সংসার চলছিল না, কিন্তু এই দেশে অর্থ না ঢাললে বুঝি কিছুই হতে চায় না। ইরাম সেই ব্যবস্থা করে দিয়েই গিয়েছে। ইহানের ভাগ আজও ব্যাংকে জমা। মিথিলা কেন যেন স্বামীর কথার বিরুদ্ধে আর কিছু বলতে পারল না, দাঁত চেপে হজম করলো বিষয়টা। এমন সময় সদর দরজায় জোরালো কড়া নাড়ার আওয়াজ। রাহাত এবং মিথিলা উভয়ে খানিক থমকালো। এমন জোরে জোরে ধাক্কাচ্ছে যেন দরজা ভেঙে ঢুকে যাবে কোনো হিংস্র প্রাণী। রাহাত ভ্রু কুচকে ফেলল। কোন কুলাঙ্গার এসেছে দেখ, দরজা খুলে একটা রাম ধমক দেবে। মিথিলা উঠে গেল। হেঁটে গিয়ে সে কোনো মতে দরজা খুলেছে কি খোলেনি তাকে ঠেলে বিদ্যুৎ গতিতে ভেতরে ঢুকে গেল কিছু একটা। মনে হলো বুঝি কোনো শিকারী প্রাণী হুট করে ঝাঁপিয়ে পড়েছে। ভোরকে গিয়ে ঘুরে তাকালো সে। অবশেষে দেখতে পেল অপ্রত্যাশিত অস্তিত্বটিকে। সাইবান আলাদিন, রাহাতের খালাতো ভাই, স্লিভলেস একটা সাদা রঙের ঢোলা টি শার্ট গায়ে, সঙ্গে ডার্ক জিন্স, চোখে মুখে আধার। মিথিলা বিয়ের পর থেকে কোনোদিন এই ছেলেকে মুন্সিবাড়ির চৌকাঠ পেরোতে দেখেনি। আজ সোজা বাড়ির ভেতরে উপস্থিত বিধায় হতবাক সে। রাহাত অব্দি ভাত ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েছে, বিস্ফোরিত চোখে চেয়ে আছে সাইবানের দিকে। স্বামী স্ত্রীর কেউই কথা বলতে পারল না প্রচন্ড বিস্ময়ের কারণে। সাইবান রাহাতের দিকে এগিয়ে গেল ধীরে ধীরে। স্লিভলেস টি শার্টের কারণে তার বাহুর পেশিগুলো কিভাবে ফুলে ফেপে উঠছে স্পষ্ট দেখা গেল। ভ্রু তুলল সে, পিয়ারসিং চিকচিক করে উঠল মৃদু আলোয়। রাহাত মুখোমুখি দেখল সাইবানের চোখের ভেতর ভাসতে থাকা কালিকোলা অন্ধকার, ঠোঁটের ল্যাপটানো রক্তবিন্দুর হাহাকার। অসম্ভব অশরীরী একটি কণ্ঠ ভেসে এলো রাহাতের কানে। জঙ্গলের ঠিকানা? রাহাত এবং মিথিলা উভয়ই শিরদাঁড়া বেয়ে শীতল তরঙ্গ খেলে গেল বুঝি। ভৌতিক একটি ব্যাপার আছে ছেলেটার মাঝে। মিথিলা অজান্তেই স্বামীর কাছে গিয়ে গা ঘেঁষে দাঁড়ালো। রাহাতও বেগ পোহাচ্ছে এমন অনাকাঙ্ক্ষিত মেহমানকে মোকাবেলা করতে। যে সাইবানকে সে সর্বদা চিনে এসেছে সেই সাইবানের সঙ্গে এই অশরীরীর কোনো মিল নেই। জঙ্গল? কোন জঙ্গল? কিসের জঙ্গল? রাহাতের প্রশ্নে মাথা কাত করল সাইবান। বিনোদনের লেশমাত্র নেই তার চেহারায়, সদা প্রফুল্লতা গায়েব হয়েছে কোথাও। জঙ্গল মোর্দা ওরফে অরণ্য মির্জা, আপনার প্রিয় দুলাভাই। ঠিকানা দিন, কোন গুহায় থাকে জানোয়ারটা? কেঁপে উঠল রাহাত। মিথিলার সঙ্গে দৃষ্টি বিনিময় করলো, তারপর বলে উঠল,
ওনার ঠিকানাতে তুই কি করবি? খেয়ে দে, আর কোনো কাজ নেই পাঁচটা ঘেটে। চোপ থেকে শুধু ঠিকানা বেরোবে, অন্য কোনো কথা না। ঠিকানা বাদে অন্য কিছু বেরোলে আর কোনোদিন মুখ খোলার অবস্থায় থাকবেন না। মিথিলা স্বামীর বাহু আঁকড়ে ধরে চেঁচিয়ে বলল, রাত বিরাতে বাড়িতে ঢুকি এ কেমন মস্তাঙ্গি। পুলিশে ফোন করবো কিন্তু, তখন সম্মানী টান টান লেগে যাবে। সাইবান এমন এক দৃষ্টিতে মিথিলার দিকে তাকালো যে রমণীর শরীর বরফ খণ্ডে পরিণত হলো। এই চোখে তীব্র চাহনি সহ্য হলো না তার। দৃষ্টি সরিয়ে ফেলতেই কানে এলো অশুভ বাক্যটি। এই যে ভালোবাসার মানুষগুলো, প্রতিদিন রোমান্টিক সব সুন্দর সুন্দর গল্প এবং পরবর্তী পার্টগুলো পেতে এখনই আমাদের স্বপ্নের গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর সাথে আমাদের গল্পগুলোতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিন। ধন্যবাদ সকলকে আমাদের স্বপ্নের গল্প চ্যানেলের সাথে থেকে আমাদের গল্পগুলো শোনা ও উপভোগ করার জন্য।